আইন পাশ করে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল। মুসলিম কমিউনিটির নিন্দা, উদ্বিগ্ন ইসলামী বিধান প্রতিপালন করার নারীরা। বেইজিং দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ চীন সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উদযাপন, শাহরুখ খামো বিশেষ ম্যাগাজিন প্রকাশ। এবং টরন্টোতে বাচনিক বৈভবের যুগপূর্তি উদযাপন, নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি লালনের আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনসমাগমপূর্ণ স্থানে বোরকা নিষিদ্ধ করে বিতর্কিত আইন পাশ করেছে পর্তুগালের পার্লামেন্ট। পার্লামেন্ট সদস্যদের ভোটের ভিত্তিতে পাশ হয়েছে আইনটি। এছাড়া আইন অমান্যকারীর শাস্তি হিসেবে সর্বোচ্চ 4,000 ইউরো পর্যন্ত জরিমানাও ঘোষণা করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পর্দার বিধান পালন করা মুসলিম নারীরা। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বোরকা পরলেই গুনতে হবে জরিমানা। শুক্রবার এমনই এক বিতর্কিত আইন পাশ করল পর্তুগালের পার্লামেন্ট। কয়েকদিন আগে বিল আকারে প্রস্তাবটি আনে কট্টর ডানপন্থী চেগা পার্টি, যা নিয়ে প্রস্তাবটি পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক হয় শুরু। শেষে পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতে পাশ হয় আইনটি। গণমাধ্যমে বরাতে জানা যায়, আইন অমান্যকারীর শাস্তি হিসেবে সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 4,000 ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানানো হয়। বিলটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। এদিকে বিলটি নিয়ে হতাশা প্রকাশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইসলামে মহিলাদের পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। তো সেদিক থেকে পর্তুগালে ইদানিংকালের যে আইনটা পাশ হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। আপনারা হতাশ হবেন না, এটা অচিরেই সমাধান হবে ইনশাআল্লাহ। তথ্য বলছে, ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম আইন জারি করে জনসমাগমপূর্ণ স্থানে 2010 সালে বোরকা নিষিদ্ধ করে বেলজিয়াম। এরপর 2016 সালে ফ্রান্স, 2012 সালে নেদারল্যান্ডস, 2016 সালে বুলগেরিয়া, 2017 সালে অস্ট্রিয়া এবং 2025 সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডে এই আইন পাশ ও কার্যকর করা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বংশাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তাহমিদ আমিন। তাহমিদ, জুবায়েদ হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভ ও পুলিশি তৎপরতার বিস্তারিত জানাবেন আমাদের। জি আসিফ টিপু, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি বংশাল থানার ঠিক সামনে, সড়কের সামনে, যেখানে জোবাইদের হত্যার দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে জায়গাটিতেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছে। এর ফলে কিন্তু বংশাল থানার সামনে যে সড়কটি রয়েছে সেখানে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে হত্যার পরপরেই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং আমরা দেখেছি এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একটি মিছিল বের করে মথুর ক্যান্টিনের সামনে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতেও কিন্তু একটি মানববন্ধন আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা এখানে দেখতে পেরেছি যে আজকে রাত ঠিক 9টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই বংশাল থানার সামনে যে সড়কটি রয়েছে এটি বন্ধ করে দিয়েছে। এর ফলে কিন্তু এখানকার যে যান চলাচল রয়েছে তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আপাতত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে, যিনি হচ্ছেন যে ছাত্রদল নেতা, সেই মেয়েকে প্রাইভেট পড়াতো যে বাসায় তিনি নিহত হয়েছেন, সেই বাসায় যে মেয়েটিকে প্রাইভেট পড়াতো সেই মেয়েটিকে আপাতত পুলিশ হেফাজতে নিয়েছে। আমরা এখানে কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কেন আপনারা এখানে বিক্ষোভ করছেন, কি হয়েছে আপনাদের? আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছি যে এগুলো তো আমরা স্বাধীন বাংলাদেশে এগুলো চাইনি। 24-এর গণ অভ্যুত্থানে
মুগ্ধ আবু সাইদের মৃত্যুর পরে এই 25 আগস্ট জুলাইয়ের পরে এই বাংলাদেশ তো আমরা চাইনি। তো এই স্বাধীন বাংলাদেশে আমরা যদি এইটা সুষ্ঠু বিচার না পাই, কারণ আমরা যে বিষয়টা আমরা ওখানে গিয়ে যাওয়ার পরে লক্ষ্য করেছি যে আমাদের 1.5 ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে যে ব্যাপারটা যে মার্ডার হয়েছে। তো এটা তো স্বাভাবিক অর্থে হওয়ার কথা ছিল না, এটা তো আমাদের 10-15 মিনিটের মধ্যে। যেমনটি তারা বলছিলেন যে তাদের যে ছাত্রদল নেতা জুবাইদ রয়েছে, যতক্ষণ পর্যন্ত না তাদের হত্যার যে প্রকৃত দোষী রয়েছে তার বিচার আয়ত্তে না আনা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বা প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানিনি। এবং পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে অতি দ্রুতই যারা প্রকৃত দোষী রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার তারা চেষ্টা করবে। যে এই ছিল আমার কাছে বংশাল থানার সামনে থেকে সর্বশেষ। তাহমিদ আমিন, আপনাকে ধন্যবাদ। বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশে বেইজিংয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। 50 বছর পূর্তি উপলক্ষে শাহরুখ খামও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, সহযোগিতায় ছিল চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ। SM ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 50 বছর পূর্তি উপলক্ষে শাহরুখ খাম ও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয় বেইজিংয়ে। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, সহযোগিতায় ছিল চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ। রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চীনের 14তম ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুসাং জিয়াসুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লু সিয়াংদং, লিউ বিন, মেজর জেনারেল জাং বাওসুন সহ আরো অনেকে। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট লু সিয়াদং, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এবং মেজর জেনারেল জাং বাওসুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। The Golden Jubilee is not just about celebrating the past. It is about renewing our commitment to a shared future, a future of greater prosperity, deeper understanding, and strong solidarity between Bangladesh and China. 在这美好的金秋时节，我们欢聚一堂，共同庆祝中国和孟加拉国建交50周年。首先，我谨代表中国人民对外友好协会 দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিশেষ অবদানের জন্য 3 জন বিশিষ্ট চীনা নাগরিক ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। নাচে গানে শাহরুখ খাম ও ম্যাগাজিন উন্মোচন, বক্তব্য প্রদান, অতিথিদের করতালি, রাষ্ট্রদূত ও অতিথিদের আগমন, মঞ্চে আসীন অতিথিরা কেক কেটে ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নান্দনিক আয়োজনে কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করলো তাদের যুগপূর্তি উৎসব, বাচনিক বৈভব। দর্শকরা জানান, এই ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিকে আরও ভালোবাসতে উৎসাহ প্রদান করবে। লাইলা নুসরাতের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডার টরন্টোর বাঙালি পাড়ায় ডন অফ ডেথফোর্ট মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাচনিকের যুগপূর্তি উদযাপন করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের সকল সংগঠনদেরকে এবং প্রায় শতাধিক শিল্পী নিয়ে আজকে বেশ সারাদিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের ছিল। আবৃত্তি, নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করেন কয়েকশো সংস্কৃতিমনা দর্শকরা। আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সংস্কৃতির চর্চা করা, নতুন প্রজন্মকে আরো এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, that's really what we should do to make sure that we're never forgetting our roots. আয়োজকরা জানেন, প্রতি বছর এই ধরনের আয়োজন থাকলেও এবারের যুগপূর্তি হিসেবে বর্ণাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এবং বাৎসরিক এই আয়োজনটি। এই বছর সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফাকে। শুদ্ধ সংস্কৃতি বলতে যেটি দরকার সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা করতে হবে তো আসলে মানুষের কল্যাণে। উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রহমানের পরিবারের সদস্যরা, কানাডার বাঙালির MPP ডলি বেগম এবং কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশের 8টি বিভাগের নামানুসারে গঠিত দলগুলো অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা অংশ নিচ্ছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 7 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তার আগেই দলগুলো পুরোদমে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। খেলোয়াড় ও কোচদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরিবারের জেডএসআরএম নির্বাচনের পথে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ থেকে ফের রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত সহ সমমনা কয়েকটি দল। রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। জানান, 5 দফা দাবিতে আজ রাজধানীতে 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। 3 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। 2026-এর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। জামায়াতের নেতৃত্বে পিআর দাবিতে আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। নাহিদ ইসলামের ভাষ্য, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেয়া, ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে ব্যাহত করা এবং জনগণের অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের মুখে শর্ত সাপেক্ষে মূল বেতনের 5% বাড়ে ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষক কর্মচারীরা বলছেন, তাদের দাবি পুরোপুরি পূরণ না হলে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারা। আর শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়, তাই শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। রোববার সন্ধ্যায় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের উপর জুলুম করা হলে ছাত্র সমাজ চুপ করে থাকবে না। এ সময় উৎসব ভাতা 75% সহ সব ন্যায্য ও বাস্তবসম্মত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। গাড়ি ছিল এখনকার আয়োজন, সবাইকে ধন্যবাদ।